বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উনি গত 2-1 দিনের আগে উনি ভারতে গেছিলেন। উদ্দেশ্য ছিল যে ওখানে কলম্বো সিকিউরিটি কনক্লেভ নামে একটা আঞ্চলিক সংগঠন আছে, তো তার একটা ওখানে সম্মেলন হচ্ছিল, তো ওই উদ্দেশ্য উনি গেছিলেন। কিন্তু উনি একদিন আগে গিয়ে যেটা খবরে জানা গেল যে উনি ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা আছে এনএসএ অজিত ডোভাল, তার সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠকে উনি বসেছিলেন এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা আলাপ আলোচনা হয়েছে। যেহেতু বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক সবচেয়ে শীতল, সুতরাং এই মতো অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের দুইজনের মধ্যে কি কথাবার্তা হলো, কি আলাপ আলোচনা হলো, অজিত ডোভাল খলিলুর রহমানকে কি বললেন এবং খলিলুর রহমান পাল্টা উত্তরে অজিত ডোভালকে কি বললেন, এটা নিয়ে দেখলাম যে রং ছড়িয়ে অনেকে অনেক কথাবার্তা এই যে বলছে, যেগুলো এই যে ইউটিউবে এবং একই সঙ্গে ফেসবুকে প্রসারিত হয়েছে, যে যেরকম ইচ্ছা খুশি নিজেদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো করছে। তো এই ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো করুক, ইটস ওকে, কোনো সমস্যা নাই। এবং আমি নিজেও 2-1টা ভিডিও এই বিষয়ে করেছি। এবং অবশেষে যেটা দেখা গেল যে এখানে বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা উনি একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বক্তব্য উনি দিয়েছেন। সেটা হলো যে কোনো দেশের হস্তক্ষেপকে চায় না বাংলাদেশ, এবং একই সঙ্গে কেউ কোনো দেশ অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক এইটা কাঙ্ক্ষিত নয়। খুবই ভালো কথা। আসলেই তো কোনো স্বাধীন এবং সার্বভৌম দেশ কখনো আসলে এগুলো চায় না যে অন্য কেউ এসে তাদের দেশের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করে। এটাতে তো স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকে না। যেমন আপনার বাড়ির সমস্যা আপনি নিজেই মিটাবেন, কেউ তো আগ বাড়িয়ে এসে বাইরে থেকে আপনার ঘরে ঢুকে আপনার সমস্যা, আপনার আভ্যন্তরীণ বিষয়ে ঢুকে সেখানে তো ডিকটেশন দিতে পারে না, তাই না? তো এটা অনেকটা তাই। তো এইগুলো নিয়ে ভারতীয় যে সাংবাদিকরা তাদেরকে কিন্তু এই সমস্ত প্রশ্ন করা হয়েছিল। বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখলাম যে ভারতীয় সাংবাদিকদেরকে আহ্বান করে এনে তাদের কাছে জানতে চাওয়া হচ্ছিল যে এই বিষয়ে আপনাদের অভিমত কী, এরকম। এবং বাংলাদেশেরও অনেক সাংবাদিকরা দেখলাম যে এই বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করছে। তো যে যার মতো করে করছে, যে যার অ্যাঙ্গেল থেকে করছে, যে যার তার রাজনৈতিক বা তার নিজস্ব যে আদর্শ আছে, আদর্শের পয়েন্ট অফ ভিউ থেকে করার চেষ্টা করছে। এখন আমি চিন্তা করলাম যে এই বিষয়ে আমার তো একটা নৈতিক একটা ব্যাখ্যা থাকতে হবে, তাই না? 1 নম্বরে হচ্ছে যে এটা অত্যন্ত ভালো কথা যে একটা দেশ অন্য একটা দেশের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করবে, এটা তো কাঙ্ক্ষিত না। হ্যাঁ, ঠিক আছে। 2 নম্বর যেটা হচ্ছে, হ্যাঁ, আমরা যত যাই বলি না কেন যে একটা দেশ অন্য দেশের উপর হস্তক্ষেপ করবে না, কিন্তু যদি দেখা যায় যে একটা দেশের পাশে অন্য একটা দেশ তারা তার প্রতিবেশী দেশে ঝামেলা করার জন্য নিজের দেশে সন্ত্রাসী গুন্ডা মাস্তান বা জঙ্গি সংগঠন এগুলো তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং তাদের প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদেরকে লেলিয়ে দিচ্ছে যে যাও তোমরা ওই দেশে গিয়ে ইয়ে করো, সন্ত্রাসী আক্রমণ এগুলো চলো, এই ধরনের যদি ঘটনা ঘটে, সেক্ষেত্রে কি পার্শ্ববর্তী দেশ বিষয়টা তখন কি চুপ থাকবে? এবং তখন কি আসলে চুপ থাকা উচিত? তখন সে তো এটা প্রতিরোধের চেষ্টা করবে, তাই না? আপনার বাড়ির পাশে অন্য একটা বাড়িতে গুন্ডা মাস্তান এসে জড়ো হচ্ছে, চাঁদাবাজরা এসে জড়ো হচ্ছে, তো এর ফলে 2 দিন পরে, এবং খালি জড়ো হচ্ছে তাই না, একটা পর্যায়ে আপনার বাড়িতে এসেও চাঁদা দাবি করলো বা ঝামেলা পাকালো, তো আপনি কি করবেন? আপনি তো অবশ্যই এগুলো প্রতিরোধ করার চেষ্টা করবেন যদি আপনার সক্ষমতা থাকে, তাই তো? আর যদি আপনি দেখেন যে আসলেই আপনার উপরে ঝামেলা করার জন্য ওই বাড়িতে গুন্ডা মাস্তান এসে জড়ো হচ্ছে, সন্ত্রাসী জড়ো হচ্ছে, তখন তো আপনি কি করবেন? নাক বাড়িয়েও অনেক ক্ষেত্রে সেই বাড়ির লোকজনদেরকে ডেকে নিয়ে বলতে পারেন যে তোমার বাড়িতে এগুলো হচ্ছে, তো এগুলো তো আমরা টলারেট করব না। তো বিষয়টা অনেকটা সেরকম। 5 আগস্ট 2024 সালের পরবর্তী সময়ে এটা তো সবাই দেখছে একেবারে প্রকাশ্যে, তাই না? যে বাংলাদেশ হঠাৎ করে কথা নাই বার্তা নাই
যে পাকিস্তান একটা ভিখারি রাষ্ট্র, একটা ব্যাংকরাপ্ট কান্ট্রি, যাদের কিন্তু সন্ত্রাস রপ্তানি ছাড়া অন্য কোনো তাদের কোনো সম্পদ নাই যেগুলো রপ্তানি করতে পারে। তো বাংলাদেশ কথা নেই বার্তা নেই, এই দেশটার সাথে একেবারে দরম মহরম সম্পর্ক তৈরি করলো। আবার এই পাকিস্তান হলো ভারতের শত্রু রাষ্ট্র, যে পাকিস্তান থেকে প্রতিনিয়ত সন্ত্রাসী পাঠানো হয় ভারতের মধ্যে বিভিন্ন রকম জঙ্গি হামলা করার জন্য। এবং 2 দিন আগে এই যে গাড়ি বোমা বিস্ফোরিত হলো, সেখানে যে ডাক্তাররা জড়িত ছিল এবং যাদের বাড়ি থেকে অনেক বিস্ফোরক পাওয়া গেছে, দেখা গেছে যে এরা প্রত্যেকেই ওই পাকিস্তানের জয়শ-ই মুহাম্মদের, অর্থাৎ জয়শ-ই মুহাম্মদ নামে যে একটা সন্ত্রাসী সংগঠন আছে, যেটা নাকি পৃথিবীর সমস্ত দেশে প্রায় নিষিদ্ধ একটা সংগঠন, তো তাদের সদস্য। এবং তারাই গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে এবং আরও বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে অনেক মানুষ মারার চেষ্টা করছিল। এখন ভারত যদি এই বিষয়টা জানে, দেখে যে এখানে পাকিস্তানের হাত আছে, তো এই জায়গায় ভারত তো চুপ থাকবে না। এবং এই চুপ থাকবে না বলেই কিন্তু ওই যে এর আগে লস্কর-ই তৈবা বা জয়শ-ই মুহাম্মদের সদস্যরা, যেমন ওই যে এপ্রিল মাসে ভারতের ওই পুলওয়ামাতে না পহেলগাঁও, সেখানে 26 জন যে হিন্দুদেরকে হত্যা করেছিল বেছে বেছে, তো তখন কি ভারত কি করছিল? ভারত সাথে সাথে একটা অপারেশন সিন্দুর চালু করলো না, তারপরে জঙ্গিদের আস্তানার উপরে বোমা টোমা মারলো, মিসাইল মারলো। তো এইটা তো ভারত তার নিজের আত্মরক্ষার স্বার্থেই করছিল, তাই না? এখন পাকিস্তান বলতে পারে যে তুমি আমার অভ্যন্তরীণ মানে ঘরের মধ্যে এসে মানে আক্রমণ চালাচ্ছ, এটা মেনে নেওয়া যাবে না। হ্যাঁ, এটা তারা বলতে পারে এবং তারাও পাল্টা হামলা করার চেষ্টা করেছিল, ইটস ওকে। বাট এখন এই পাকিস্তানের সাথে যোগসাজশ করে যদি বাংলাদেশ, এবং যেটা দেখা যাচ্ছে পাকিস্তান থেকে ব্যাপকভাবে কিন্তু বাংলাদেশে যে সেনা সদস্যরা আসছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছে, ISI তাদের গোয়েন্দা বাহিনীর লোকজন আসছে, তারপরে শুধু তাই না, জয়শ-ই মুহাম্মদ লস্কর-ই তৈবার লোকজন এই যে বাংলাদেশে আসছে এবং বাংলাদেশের থেকে প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছাড়া হচ্ছে। এবং সেই সাথে যদি ভারত দেখে এবং লক্ষ্য করে যে বাংলাদেশকে ব্যবহার করে এই যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো, যেমন জয়শ-ই মুহাম্মদ অথবা লস্কর-ই তৈবা ভারতে আক্রমণ করার জন্য হুমকি ধামকি দিচ্ছে, এবং পরবর্তীতে এই ভারত তদন্ত করে দেখছে যে তাদের যে ওই গাড়ি বোমা বিস্ফোরণ ঘটছে দিল্লিতে, সেখানে বাংলাদেশের জঙ্গি সন্ত্রাসীদেরও একটা সম্পর্ক আছে বলে তারা অলরেডি দাবি করছে। তো এই মতো অবস্থায় ভারত চুপচাপ বসে থাকবে? আর এই যে ডক্টর খলিলুর রহমান বলল যে কারো আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করা যাবে না, তো এই ফর্মুলা কি এখানে টিকবে? ভারত একটা বিশাল দেশ, তাই না? বিশাল অর্থনীতি, বিশাল সামরিক শক্তি, পৃথিবীর একটা অন্যতম পরাশক্তি বলা যায় এখন, এবং বিশ্বে এর প্রভাব, মানে ভারতের প্রভাব অনেক বেশি। সেখানে ভারতের পেটের মধ্যে বসে বাংলাদেশ যদি ভারতের মধ্যে সন্ত্রাসী আক্রমণ করে ভারতের স্থিতিশীলতা এবং শান্তি শৃঙ্খলা ধ্বংস করার চেষ্টা করে, তখন ভারত চুপ করে বসে থাকবে না। তাহলে এখানে ভারতের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ কারা করছে? বাংলাদেশই তো আগে করছে, তাই না? তারাই তো পাকিস্তানকে ডেকে এনে ভারতের অভ্যন্তরে আক্রমণ করে ভারতের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে। বাংলাদেশই তো সর্বপ্রথম ভারতের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করছে। বিষয়টা এরকম না। তো তাহলে ভারত কি এখানে ছেড়ে দিবে নাকি? ভারত তো যেটা শুনলাম যে অজিত ডোভাল নাকি এই যে খলিলুর রহমান সাহেবের কাছে রীতিমতো একেবারে একটা বিশাল ফিরিস্তি দিয়ে এবং ডকুমেন্টেশন দিয়ে, একেবারে ছবি টবি দিয়ে, স্যাটেলাইট ছবি টবি দিয়ে, কয়জন সামরিক কর্মকর্তা এবং তাদের নাম কি এই পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে, কোথায় কোথায় মিটিং করছে, ISI এর কতজন কর্মকর্তা এসে কোথায় কোথায় মিটিং করছে, জয়শ-ই মুহাম্মদ বা লস্কর-ই তৈবার কোন নেতা বাংলাদেশ এসে কোথায় কোথায় মানে ঘাঁটি করে ক্যাম্প করে সেখানে প্রশিক্ষণ চালাচ্ছে, একেবারে স্যাটেলাইট ছবি সহকারে এগুলো নাকি খলিলুর রহমানের কাছে দিয়েছে। তো এইগুলো করার পর বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে যে আপনারা এগুলো বন্ধ করেন, আর যদি আপনারা সেটা না করেন তাহলে ভারত তার নিজস্ব স্টাইলে ব্যবস্থা নিবে। এবং কি ব্যবস্থা নিবে? অপারেশন সিন্দুর তো এখনও চালু আছে, রাইট? জাস্ট স্থগিত আছে। তো অপারেশন সিন্দুর 2 হিসাবে এটা তো বাংলাদেশের উপরে তারা মানে আক্রমণ করে বসতেই পারে, এবং তখন এটা তো আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপের অভিযোগ কি দেওয়া হবে? আপনি আপনার নিজেদের দেশে সন্ত্রাসীদের লালন পালন করে আপনি ভারতে আক্রমণ করে ভারতের ধ্বংস করার আপনি ভাড়াতারা করবেন, আর ভারত চুপচাপ বসে বসে আঙ্গুল চুড়বে। সেই ভারত তো এখন নাই।
ওই ভারত তো এখন নাই। ভারত এখন মানে 20 বছর আগেকার ভারত না। ভারত এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, এটা তো বাস্তব। এখন কারো এটা শুনতে খারাপ লাগলো, এটাই তো বাস্তব। পাকিস্তান জঙ্গি পাঠিয়ে ভারতের মধ্যে মানুষ হত্যা করলো, এর পরপর ভারত কিন্তু পাকিস্তানের যে অ্যাটমিক বোমা আছে এগুলোকেও পরোয়া না করে পাকিস্তানের হয়ে ঠিকই তারা অপারেশন সিন্দুরের নামে কিন্তু অভিযান চালিয়েছে। কি চালায় নাই? চালিয়েছে তো, এমন তো না চালায় নাই। তো যেখানে পাকিস্তানকেই ভারত কেয়ার করে না, সেখানে বাংলাদেশকে কেয়ার করবে। বাংলাদেশ পাকিস্তানের সাথে যোগসাজশ করে ভারতের উপরে ঝামেলা পাকাবে, আর ভারত ছেড়ে দিবে। এবং যখন এই সমস্ত বিষয় নিয়ে ভারত কথা বললো, সেটা হয়ে যাবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ। এটা কোন ধরনের কথা? বাংলাদেশ তো তার আগেই পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম বাঁধিয়েছে, তাই না? 5 আগস্ট 2024 সালের পরে ভারতের সরকারের তরফ থেকে আমরা তো কখনো বাংলাদেশের এগেনস্টে কোনো উত্তেজনাপূর্ণ কথাবার্তা তো আমরা শুনি নাই। বরং আমরাই উল্টে দেখছি যে বাংলাদেশের ক্ষমতায় বসার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের 7 সিস্টার্সকে এই করবে, হ্যান করবে, ত্যান করবে। তারপরে কি বাংলাদেশের যে প্রাক্তন সেনাবাহিনীর লোকজন তারা 2 দিনের মধ্যে মানে কলকাতা দখল করবে, 7 সিস্টার্স দখল করবে, চিকেন নেক দখল করবে, চোখে চোখ রেখে কথা বলবে। এগুলো তো কোনো উস্কানি ছাড়া বাংলাদেশের লোকজনই বলতেছিল। এমন না যে ভারতের সরকার কোনো কিছু বলছিল বলে পাল্টা হিসেবে এটা বলছে। শুধুমাত্র দীর্ঘদিন পরে দেখলাম যে ভারতের ওই যে রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয়, উনি খালি কিছুদিন আগে দেখলাম যে খালি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার বক্তব্য একটু মানে সমঝে দেওয়া উচিত, অর্থাৎ কথাবার্তা একটু সামাল দিয়ে বলা উচিত। এইটাই অনেক দিন পরে তাদের একজন সরকারি প্রতিনিধির এই ধরনের একটা বক্তব্য এটা পাওয়া গেছে। হ্যাঁ, সেখানকার প্রাইভেট চ্যানেলে অনেকে অনেক কথা বলে, কিন্তু সেটা তো বাংলাদেশ ওই ভারতের সরকারের কোনো কথা না। বাট আমরা তো বাংলাদেশের সরকারে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার যে পারিষদবর্গ আছে তাদের মুখ থেকেই তো প্রতিনিয়ত ভারত বিরোধী কথাবার্তা, ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা আমরা শুনছি। এবং এরপর বাংলাদেশ যে কর্মকাণ্ড করছে, খালি উস্কানিমূলক কর্মকাণ্ডের মধ্যে যে সীমাবদ্ধ আছে তা তো না। পাকিস্তানকে ডেকে এনে, পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যকে ডেকে এনে, ISIকে ডেকে এনে, জয়শ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈয়বার জঙ্গি নেতাদেরকে ডেকে এনে তারা তো আসলে বাস্তবে এই ধরনের কর্মকাণ্ড করার জন্য তো প্রস্তুতি নিচ্ছিল, তাই না? বিষয়টা তো এরকম। এবং অজিত ডোভাল তো তার একেবারে সম্পূর্ণ ইন্টেলিজেন্স যে ইনফরমেশন একেবারে দালিলিকভাবে ছবিসহ এই যে খলিলুর রহমানের কাছে দিয়েছে এবং বলেছে যে এ ব্যাপারে আপনারা খুব দ্রুত পদক্ষেপ যদি না নেন তাহলে ভারত তার নিজস্ব পদক্ষেপ নেওয়া শুরু করবে। তো এইভাবে যদি মানে কোনো একটা দেশ যদি একেবারে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থভাবে অন্য একটা দেশের মধ্যে ঝামেলা পাকানোর জন্য চেষ্টা নিজেদের দেশের মধ্যে নানা রকম প্ল্যান পায় তারা করে, এবং অতঃপর যদি মনে করে যে এটা তার আভ্যন্তরীণ বিষয়, এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না, এই বিধিবিধান এই জগতে চলে না। এই জগতে চলে না যে আমেরিকা বিভিন্ন দেশে গিয়ে বোমা হামলা করে, তাই না? একেবারে যা বহর নিয়ে হামলা করে, কেন? অভিযোগ দেয় যে ওই দেশ আমার জন্য হুমকি, তাই না? তো অনেক ক্ষেত্রে দেখা যায় সেই সমস্ত দেশ কোনো হুমকি না, যেমন ইরাক বা আফগানিস্তান অথবা লিবিয়া বা সিরিয়া, এরা তো আমেরিকার জন্য কিসের হুমকি? তারপরেও তো হুমকি বললে তারা কি এই সমস্ত দেশ ধ্বংস করছে না? তো এই সমস্ত নজির দেখে বাংলাদেশ কি কোনো শিক্ষা নিতে পারে না? বাংলাদেশ কি মনে করে যে বাংলাদেশ পাকিস্তানের সাথে তাল মিলিয়ে, পাকিস্তান যেমন উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশে এসে বাংলাদেশকে ভিখারি বানাতে চায়, আর বাংলাদেশের মুমিন মুসলমানরা বুঝে হোক না বুঝে হোক সেই সাথে তাল মিলিয়ে মনে হচ্ছে তারাও ভিখারি হওয়ার জন্য রীতিমতো উন্মাদ হয়ে গেছে, এবং তারা ভিখারি হবে, তারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে না, অর্থনৈতিকভাবে সচ্ছল তারা থাকতে চায় না, তারা পাকিস্তানের সাথে ভাই ভাই হয়ে পাকিস্তানের মতো ভিখারি হবে। শোকে এটা তাদের স্বাধীনতা, কিন্তু তুমি ভিখারি হইবা আর ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাইবা, ভারতের মধ্যে ঝামেলা পাকানোর চেষ্টা করবে আর বলবা এটা আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার, মনে হয় না যে এইভাবে পার পাওয়া যাবে, তাই না? অন্তত সেই যুগে আমরা বাস করি না। আমাদেরকে বুঝতে হবে যে দুনিয়াতে মাইট ইজ রাইট, মাইট ইজ রাইট। হ্যাঁ, জোর যার মুল্লুক তার, দুনিয়াতে ফর্মুলা কিন্তু এটাই। আর সেখানে বাংলাদেশের মতো একটা পুষ্কে দেশ যদি ভারতকে চ্যালেঞ্জ করে ভারতের ক্ষতি করার জন্য ভিতরে ভিতরে জঙ্গি সন্ত্রাসীগুলো পোষে তাদের প্রশিক্ষণের সুযোগ করে দেয়, এরপরে যদি বলে যে এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, ইটস ওকে,
এর কনসিকুয়েন্স বাংলাদেশকে ভোগ করতেই হবে। যদি বাংলাদেশ সংযত না হয়, স্বাধীনতা সার্বভৌমত্বের নাম দিয়ে পার পাওয়া যাবে আমার তো মনে হয় না। ধন্যবাদ।